আজ আমরা ধাতুবিদ্যার পার্ট 2 মার্কসের সাজেশনের যে সাজেশন আমরা আগের বারে দিয়েছিলাম পার্ট 1, এটা পার্ট 2 হতে চলেছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন, অ্যাসিডিক খাদ্য বা ফল অ্যালুমিনিয়াম কপার ও জিঙ্কের পাত্রে রাখা বা প্রসেসিং করা উচিত নয় কেন? অনুরূপ প্রশ্নগুলো দেখে রাখবে। আমি আর অনুরূপ প্রশ্নগুলো পড়ছি না, আমি উত্তরটা পড়ছি। আম্লিক বা টক জাতীয় ফলে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও টার্ট্রিক অ্যাসিড প্রভৃতি বর্তমান। এই জৈব অ্যাসিডগুলি অ্যালুমিনিয়াম জিঙ্কের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে জলে দ্রাব্য ধাতব লবণ গঠন করে যা বিষাক্ত। ওইসব কপার পাত্রে বাইরের অক্সিজেনের উপস্থিতি এসব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জলের দ্রাব্য কপার লবণে উৎপন্ন করে। এই লবণ মানবদেহের পক্ষে ক্ষতিকারক। খাবারের সাথে এরা শরীরে প্রবেশ করলে শরীরে বিষক্রিয়া ঘটে। অন্যদিকে টিনের এরূপ কোনো বিক্রিয়া নেই, তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে জিঙ্ক প্রলিপ্ত পাত্রের পরিবর্তে টিন প্রলিপ্ত পাত্র ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম পাত্রে মোচার আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? আচার বা চাটনি জাতীয় খাবারের সংরক্ষক হিসেবে ভিনিগারে মেশানো হয়। ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH নামক একটি জৈব অ্যাসিডে জড়িয়ে দেবে। অ্যাসিটিক অ্যাসিড অ্যালুমিনিয়ামের সাথে সোজা বিক্রিয়া করে জলে দ্রাব্য লবণ গঠন করে যা মানবদেহের পক্ষে ক্ষতিকর। এর ফলে অ্যালুমিনিয়াম পাত্রে আচার বা চাটনি খাদ্য হিসেবে গ্রহণ করলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়, তাই অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি বা আচারে খাদ্য প্রসেসিং করা উচিত নয়। জারণ বিজারণ ইলেকট্রনের সংজ্ঞা দাও। জারণ যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত থাকে জারণ বলে। Na প্লাস প্লাস ই Fe2 প্লাস Fe3 প্লাস প্লাস ই S প্লাস 2। বিজারণ যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। Cl প্লাস ই Cl N প্লাস প্লাস ই Na Fe3 প্লাস প্লাস ই Fe2 প্লাস MnO4 প্লাস ই MnO4 2। কোনটি জারণ বিক্রিয়া, কোনটি বিজারণ বিক্রিয়া শনাক্ত করো। এই Ca2 প্লাস প্লাস 2e O প্লাস 2e O2 Ca2 প্লাস প্লাস 2e পরিবর্তনটির ক্ষেত্রে Ca পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Ca2 প্লাস আয়নে পরিণত হয়। ইলেকট্রন ত্যাগ এর অর্থ হলো জারণ, সুতরাং প্রদত্ত পরিবর্তনটি জারণ প্রক্রিয়া নির্দেশ করে। অপরদিকে O প্লাস 2e O2 পরিবর্তনটির ক্ষেত্রে O পরমাণুটি দুটি ইলেকট্রন গ্রহণ করে O2 আয়নে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণের অর্থ হলো বিজারণ, প্রদত্ত পরিবর্তনটি বিজারণ প্রক্রিয়া নির্দেশ করে। NaKCaAl ধাতুগুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন? সক্রিয়তা শ্রেণীতে অপর দিকে থাকা NaKCaAl ধাতুগুলি তীব্র ধনাত্মক এবং খুব সক্রিয়। এরা সহজেই বাতাসে O2, জলীয় বাষ্প CO2 প্রভৃতির সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করে, তাই এই ধাতুগুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কপার সালফেটে জলীয় দ্রবণে লোহার চামচ ডুবিয়ে রাখলে তার উপর লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে, কিন্তু FeSO4 দ্রবণে তামার কিছু ছড়িয়ে রইলে কোনো আস্তরণ পড়ে না, ব্যাখ্যা করো। ধাতু সক্রিয়তা সারিতে লোহার অবস্থান কপারের ওপরে অবস্থিত, তাই কপার সালফেটের জলীয় দ্রবণে কপার অপেক্ষা তড়িৎ ধনাত্মকতা বেশি হওয়ায় লোহার চামচের উপর লালচে বাদামি আস্তরণ পড়ে। গিল্টিড সামগ্রিক তড়িৎ রাসায়নিক কপার লবণের জলীয় দ্রবণ থেকে কপারকে অপসারিত করে লালচে বাদামি আস্তরণ সৃষ্টি করে। FeCuSO4 FeSO4 প্লাস Cu লালচে বাদামি। অপরদিকে ধাতু সক্রিয়তা শ্রেণীতে কপার আয়রন অনেক নিচে অবস্থিত, অর্থাৎ কপার আয়রনের তুলনায় কম সক্রিয় ধাতু, তাই তামার ছুরি FeSO4 দ্রবণ থেকে আয়রন প্রতিস্থাপিত করতে পারে না। ফলস্বরূপ FeSO4 দ্রবণে তামার ছুরি ডুবিয়ে রাখলে ওটার ওপর কোনো আস্তরণ পড়ে না। CuSO4 জলীয় দ্রবণে এক টুকরো লোহা ফেলে রাখলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি সমীকরণ সহ লেখা। এই বিক্রিয়া থেকে ধাতু সক্রিয়তা শ্রেণীতে Cu ও Fe এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কি জানা যায়? রাসায়নিক বিক্রিয়ার সহিত সমীকরণ Fe প্লাস CuSO4 FeSO4 প্লাস Cu। এই বিক্রিয়ায় যেহেতু Fe ও Cu ধাতুতে তার লবণের জলীয় দ্রবণ থেকে অপসারিত বা অবক্ষেপিত করতে পেরেছে, তাই জানা যায় যে ধাতু সক্রিয় শ্রেণী Fe ও Cu এর ওপর অবস্থিত। গাঢ় কস্টিক সোডা দ্রবণের সাথে Al এর বিক্রিয়া কি ঘটে? লোহিত তক্ত ও লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। গাঢ় কস্টিক সোডা দ্রবণের সাথে Al বিক্রিয়ায় সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হাইড্রোজেন গ্যাস নির্গত হয় 2Al প্লাস 2NaOH 2H2O 2NaAl2O 3H2। সোডিয়াম অ্যালুমিনেট লোহিত তক্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় 3Fe প্লাস 4H2O Fe3O4 প্লাস 4H2 ফেরোসোফেরিক অক্সাইড। কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন? যেসব ধাতুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়
প্রবণতা কার্বনের তুলনায় কম, কেবলমাত্র সেই সব ধাতুগুলি কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করে। এল এর অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার প্রবণতা কার্বনের তুলনায় বেশি এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের যোগ Al2 অধিক বেশি, তাই কার্বন বিজারণ দ্বারা এল ধাতু নিষ্কাশন করা যায় না। একই কারণে ধাতুর শক্তিধর সারির উপর দিকে অবস্থিত কে, এন, সি, এম, জি প্রভৃতি ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা যায় না। কার্বন বিজারণ পদ্ধতির সুবিধা অসুবিধা উল্লেখ করো। কার্বন বিজারণ পদ্ধতির সুবিধা: এই পদ্ধতির বিজারক রূপে ব্যবহৃত কোক সহজলভ্য ও সস্তা। স্বল্প পরিমাণ কোক ব্যবহার করে প্রচুর পরিমাণ ধাতব অক্সাইডকে বিজারিত করা যায়। এক্ষেত্রে কোকের পাশাপাশি বিক্রিয়া উৎপন্ন সিও গ্যাসও বিজারক হিসাবে ক্রিয়া করে। কার্বন বিজারণ পদ্ধতির অসুবিধা: তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলি যেমন Na, K, Al, Km ইত্যাদি এই পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। কোনো কোনো ধাতু যেমন CaAl ইত্যাদি উচ্চ উষ্ণতায় কোক এর সাথে বিক্রিয়া করে কার্বাইড যৌগ গঠন করে। বন্ধুরা, এই ধাতুবিদ্যা 2 মার্কসের সেশন, এই যে 21খানা কোশ্চেন, আমি আগের পার্ট 1-এ 10খানা কোশ্চেন এবং এবারে এই 21 নম্বর কোশ্চেন আমি আলোচনা করলাম। তোমরা এই 21খানা কোশ্চেন যদি ঠিকঠাক করতে পারো, আমি মনে করি ধাতুবিদ্যা 2 মার্কসের সাজেশন নিয়ে তোমাদের আর কোনো রকম কিছু সমস্যা হওয়ার কথা না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পজিটিভ চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। পরে আমরা নতুন একটা বিষয় নিয়ে আসবো অবশ্যই, এবং সেগুলো খুব সুন্দর সাজেশন নিয়েও আসবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।